বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন মোহাম্মদ রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সাথে যুক্ত আছেন মাজার মিলন, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি এবং এরপরই আলোচনায় যাব। জামায়াত ইসলামীকে বেশি কথা বলতে দেয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও গণফোরাম। অবশ্য মিনিট 10 পর দলগুলো আবার সংলাপে ফিরে যায়। বুধবার মধ্যাহ্নবিরতির পর বেলা 2:45টায় আবার সংলাপ শুরু হয়। 1 ঘন্টা পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বেরিয়ে আসেন। রুহিন হোসেন প্রিন্স নিচতলায় নেমে বলেন, এখানে বৈষম্য হচ্ছে। জামায়াতের 3 জনকে বক্তব্য দেয়া হয়েছে, আমাদের একজন বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে কমিশন তা নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি। এর আগে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না। সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নেমে আসেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, আরও ছিলেন বিএনপির সমমনা দল বাংলাদেশ এলডিপির মহাসচিব ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন, সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ গতকালের অর্থাৎ মঙ্গলবারের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াতের নায়েবে আমির বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন, তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার কথার প্রেক্ষিতে জামায়াত আজকের অর্থাৎ বুধবারের সংলাপে অংশ নিয়েছে। এবং আরও দুটি তথ্য একটু ছোট করে, তা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার নগর ভবনে টানা গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে ইশরাক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে এলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে অতি বিলম্বে দুদককে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এবং আরেকটি তথ্য, তা হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। এ দাবিতে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে 22 জুন থেকে সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে। এই ছিল কিছু তথ্য। আমি একটু মাজার মিলন আপনার কাছে আসি। শুরুতে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হচ্ছে, ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠক হচ্ছে, আমরা যদি দেখি যে প্রধান উপদেষ্টার ফোনে পর বয়কটের পরদিন ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দিয়েছে। আবার এদিকে জামায়াত ইসলামীকে বেশি কথা বলতে দেওয়া হচ্ছে, এই অভিযোগে কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি ও গণফোরাম। আবার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে জামায়াত। সিপিবির সাধারণ সম্পাদক বলছেন বৈষম্য হচ্ছে। পুরো বিষয়টি কি বলবেন মাজার মিলন? এই বিষয়টিতে আসলে একবারকে কোনো মন্তব্য করা কিংবা খুবই ছোট করে আলোচনায় মন্তব্য করাটা খুবই মুশকিলের। তবে এটুকু বলা যায় যে সিপিবির মতো দলগুলো যারা এই বৈঠকে অংশগ্রহণ ডাক পেয়েছে, তারা নিশ্চয়ই তাদের অনেক দাবি দেওয়া কিংবা তাদের অনেক বক্তব্য থাকার কথা, কিন্তু তাদের আসলে ভুলে গেলে চলবে না যে জামায়াত এখন সবচেয়ে সুবিধাজনক জায়গায় থাকা একটি দল। বাংলাদেশে এই মুহূর্তে যা আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল যদি আমরা বিএনপিকে ধরি, তারপরেই কিন্তু শক্তির দিক থেকে জামাত এগিয়ে এবং তাদের প্রতি সরকারের এক ধরনের টান থাকবে। এই বিষয়টিকে আসলে মেনে নিতে হবে। কিন্তু যখন আপনি কাউকে কোনো একটি পক্ষকে কিংবা কোনো অনেকগুলো পক্ষকে একটি বিশেষ আলোচনায় ডাকবেন, তখন যদি এই ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ আসে, সেটি আসলে খুবই দুঃখজনক হয়। কোনো একটি রাজনৈতিক দলকে ছোট করা হয়। আমি জানি না যে, আমি যেহেতু সেখানে ছিলাম না, তাদের অভিযোগ নিয়ে আমাদের অভিযোগ শুনে আমাদের কথা বলতে হচ্ছে, মন্তব্য করতে হচ্ছে। কিন্তু যখন আপনি কোনো আলোচনায় অনেকগুলো পক্ষকে ডাকবেন, সেই পক্ষগুলোকে আসলে সমান সুযোগ দেওয়া কর্তব্য হয়ে ওঠে।
জামায়াতের আমির যেটি বললেন কিংবা জামায়াতের মুখপাত্ররা যেটি বলছেন যে তারা গোস্বা করেছেন, প্রধান উপদেষ্টাকে তাদের গোস্বা ভাঙানোর জন্য ফোন দিতে হয়েছে, এটি আসলে আমার কাছে মনে হয় যে একটু দুঃখজনক ঘটনা। কোন ঘটনার প্রেক্ষিতে তারা গোস্বা করেছেন সেটি এখন পর্যন্ত আমি আসলে জানি না, মাজার মিলন, কিন্তু তারা বিষয়টি আসলে হচ্ছে কেন গোস্বা করবেন। যে আমি একটু আপনাকে এই জায়গাতে একটু যোগ করি, সেটি হচ্ছে যে লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার, এবং এই বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে যৌথ সংবাদ সম্মেলন করেছে, বিএনপি এবং সরকার একসাথে যে সংবাদ সম্মেলন করেছে, এটা নিয়ে মূলত জামায়াতের অভিযোগ। তাদের কথা হচ্ছে যে এটি সরকার ঠিক করেনি। এই গোস্বার তো তাদের সুযোগ নেই। প্রধান উপদেষ্টা কার সাথে বৈঠক করতে পারবেন, কার সাথে বৈঠক করতে পারবেন না, সেটি নিশ্চয়ই জামায়াত না, বেঁধে দিতে বৈঠক পারে নিয়ে না। তাদের আপত্তি নেই, এবং তাদের আপত্তিটা হচ্ছে যে আমি তারা আরো কেন বলি, যৌথ সম্মেলন আমি জি। বিষয়টি জানি। আহ, যে বিষয়টি তারা বলার চেষ্টা করছে যে তারা মানে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠকের পরপরই কেন আসলে একটা যৌথ বিবৃতি দিয়ে বললেন যে ডিসেম্বরে, সরি, ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এটি তো জামাতও শুরু থেকে বলে আসছে, তখন তো কোনো সমস্যা হয়নি। আবার জুনে নাগাদ নির্বাচন হতে পারে, এটিও জামাতের এক ধরনের অবস্থান ছিল। আবার ডিসেম্বরের ক্ষেত্রেও জামাতের কোনো সমস্যা নেই। তো তারেক রহমানের সাথে বৈঠকের পরে যদি এরকম একটি যৌথ বিবৃতি আসে, তাহলে আসলে তাদের আহ আপত্তির জায়গাটা কোথায় সেটি আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে খুব বড় একটি উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের গণমাধ্যমগুলো কিংবা আমাদের রাজনীতি যারা করেন, যারা সামনে এসে কথা বলেন, তারা আসলে একটু রাগঢাক করে কথা বলতে পছন্দ করেন কিনা বিষয়টি আমার আসলে জানা নেই। আমি যতটুকু বৈঠকের বিষয়ে যতটুকু শুনেছি বিভিন্ন জায়গায়, একেবারেই শুরুর দিকে যে বিষয়গুলো শুনেছি সেটি ছিল যে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অর্থাৎ গণহত্যার বিচার প্রক্রিয়া এবং পাশাপাশি এই যে আহ ঐক্যমত্য তৈরির প্রচেষ্টার মাধ্যমে জুলাই সনদ তৈরি এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে সবাই মিলে যদি ঐক্যমত্যে আসে, তাহলে এই প্রক্রিয়াটা যদি দ্রুত হয়, ত্বরান্বিত হয় এবং একটি গ্রহণযোগ্য পর্যায়ে আসে, তাহলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে। এটি কিন্তু চলে আসলে মূল প্রতিপাদ্য বিষয়। আমি এই যদি এবং কিন্তুর যে জায়গাগুলো ছিল সেগুলো কেন যেন হারিয়ে গেল, আমাদের গণমাধ্যমে থেকে হারিয়ে গেল, রাজনীতিবিদ যারা আছেন তাদের মুখ থেকে হারিয়ে গেল। শুধুমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এরকম একটি সুর তোলা হচ্ছে। এই সুরটা আসলে কতটুকু গ্রহণযোগ্য কিংবা কতটুকু সত্যি, সেই জায়গাটা নিয়ে আমার কিন্তু আহ ঠিক আশঙ্কা বলবো না, কিন্তু আমার কনফিউশন আছে এবং থাকারই কথা। শুরুতে এই কথাগুলোই হয়েছিল। তো এখানে জামায়াতের গোস্বা করার কি আছে আমি ঠিক বুঝি না। এবং তারা গোস্বা করবেন, প্রধান উপদেষ্টা তাদেরকে রাগ ভাঙানোর জন্য ফোন করবেন, এখানেও কোনো সমস্যা দেখিনি আমি। কিন্তু যদি এরকম হয় যে রহিন সাহেব যে অভিযোগটি তুলেছেন যে তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, শুধুমাত্র জামাতের কথাই শোনা হয়েছে, তাহলে এটি আসলে আমার কাছে মনে হয়েছে যে যত ছোট রাজনৈতিক দলই হোক না কিসের জন্য সিপিবি কে এক ধরনের এটাকে কি বলবো, ডিমাইন করা হয়েছে, এক ধরনের অপমানের ভেতর ফেলা হয়েছে। এটি যারা এই উদ্যোগটি নিয়েছেন তারা এটি করতে পারেন না, এটি করা উচিত হয়। জি, আপনাকে এবং ধন্যবাদ। জামায়াতও আসলে জি। এবং তারা আসলে বৈঠক থেকে বের হয়ে আসাটা কতটা কাজের ভালো কাজ করেছেন সেটি নিয়ে আমি মন্তব্য করছি না, কিন্তু যদি সত্যি সত্যি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে আসলে ঠিক হয়নি। এবং জামায়াতকে এক্সট্রা খাতি করার কেন দরকার পড়ছে সরকারের সে বিষয়ে আমি আসলে বুঝে উঠতে পারছি না। এক্সট্রা খাতি করার কোনো মানে এখানে ডেকে নিয়ে প্রকাশ্যে কাউকে এক্সট্রা খাতির করবেন আর কাউকে ডিমাইন্ড করবেন, কাউকে ইগনোর করবেন, এটা আপনি করতে পারেন না রাষ্ট্র থেকে। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু প্রশ্নটা রাখি আপনার কাছে, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রফিকুল ইসলাম কনক, আচ্ছা, প্রধান উপদেষ্টা ফোন দিয়েছেন, ফোন দেওয়ার পরে বুধবারের যে বৈঠক ঐকমত্য কমিশনের, সেখানে জামায়াত যোগ দিয়েছে। মঙ্গলবার জামায়াত যায়নি, বয়কট করেছিল। আবার এদিকে জামায়াত ইসলামীকে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং যারা অভিযোগটি করেছেন সিপিবি এবং গণফোরাম, তারা বলছেন যে তাদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এই অভিযোগে তারা ঐকমত্য কমিশনের যে সংলাপ তা থেকে ওয়াকআউট করেন, পরবর্তীতে আবার ফেরত যান। এখন যেখানে বিষয়টা হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে জামাতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। লন্ডনে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছে সরকারের নিরপেক্ষতা নিয়ে। আবার আজকের যে বৈঠকের যে বিষয়টি, সিপিবি এবং গণফোরাম বেরিয়ে এলো, তাদের কথা বলতে দেওয়ার সুযোগ পর্যাপ্ত দেওয়া হচ্ছে না, তাদের যে অভিযোগটি, সেই জায়গা থেকে সিপিবি সাধারণ সম্পাদক বলছেন যে বৈষম্য হচ্ছে। এই যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এই যে ঐকমত্য কমিশনের বৈঠকে যে ঘটনাগুলো, যে জামায়াত বয়কট করলো আবার বুধবার দিন যোগ দিল,
এদিকে আবার বুধবার যখন জামায়াত যোগ দিল তখন তাদের বেশি কথা বলতে দেওয়া হচ্ছে, এমন অভিযোগে আবার সিপিবি এবং গণফোরাম তারা ওয়াকআউট করলো। জি, রফিকুল ইসলাম কনক। আপনার প্রশ্নগুলো শুনলাম, মাঝে মাঝে কথাগুলো শুনলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি 24 ইসলাম ভাইকে এবং মাজার ভাইকে। দেখুন, আজকে মূল যে বিষয়টা আসলে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যে সংলাপ নিয়ে বারবার বসা হচ্ছে, এখানে জামাতকে বেশি সময় দেওয়া হয়েছে এবং তার জন্য সিপিবি এবং গণফোরাম অকাল করেছে। কিন্তু আমার কথা হলো, আপনার একটা জিনিস দেখতে হবে আগে, যেটা হলো মূল যে বিষয়টা। আসলে এই দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের ভূমিকা কি ছিল সেদিকে আমরা লক্ষ্য করতে পারি। সরকারের দায়িত্ব জায়গা থেকে অবশ্যই কাউকে সময় বেশি দেবে, কাউকে সময় কম দেবে, এটা আমি মনে করি হওয়া উচিত নয়, এটা সমীচীন নয় নৈতিক দিক থেকে। কিন্তু আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, যেহেতু জামাত বর্তমান বাংলাদেশের একটা শক্তিশালী দল, সেক্ষেত্রে আপনাকে এটাও বুঝে নিতে হবে তাদের যে কয়জন গেছে তারা তাদের অভিমত ব্যক্ত করবে। এরপরে তাদের অপেক্ষা করা উচিত ছিল যে তাদের সদস্যদেরকে তারা কতটুকু সময় দেয় কি না দেয়। কিন্তু তাছাড়া তাদেরকে তো এমন বলা হয় না যে আপনাদেরকে সময় দেওয়া হবে না, এরকম তো কোনো বাক্য উচ্চারণ করা হয়নি। তো সুতরাং তাদের অকাট করা উচিত ছিল না, এবং পরবর্তী সময়ে অকাট করার পরে তারা আবার ফিরেও আসছে। সেখানে এই সংস্কার কমিশনের বদিউল আলম ভাই বা মনির হায়দার ভাই তারা যখন তাদের কাছে আসলো, তারপরে আবার তারা ফিরে গেল পরবর্তী সেশনে। কিন্তু আমি এখানে একটা বড় বিষয় যেটা দেখতেছি, দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের আমলে এই সিপিবি বা গণফোরামের কি ভূমিকা ছিল এটা বাংলাদেশের সমস্ত জনগণ কিন্তু জানে। দেখেন, এই একই কায়দায় কিন্তু ছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে বৈধতাকারী জাতীয় পার্টিও কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের আমলে আরেকটি নব্য ফ্যাসিস্ট তৈরি করার হাতিয়ার ছিল। যেভাবে এই সিপিবিরও একটা পার্ট এই ফ্যাসিস্ট তৈরি করার এই ফ্যাসিস্ট কারখানার সহযোগী ছিল। সুতরাং আমি মনে করি তারপরও তারা যেহেতু এই সংস্কার কমিশনের ইনভাইটেড এবং গেছে, তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল শেষ পর্যন্ত, যে তাদের সময় দেয় কি দেয় না। কিন্তু তারা মাঝ পথে এই ধরনের কাজ করবে, এটা আমার নিজের বোধগম্য হয় না যে তাদের মতো বিজ্ঞ লোকরা কেন এই অকাল করে আসবে, এটাই। জি, রফিকুল ইসলাম কনক। মাজার মিলন, একই বিষয় একটু আসি। এই যে বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে, বেশ কয়েক দফা, তো দ্বিতীয় দফায় বৈঠক চলছে এবং একাধিক দিন বৈঠক হলো। ঐকমত্যের প্রশ্নে কতটুকু এগিয়েছে রাজনৈতিক দলগুলো, আপনি দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান হচ্ছে? দেখুন, বেশ কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে, হয়তো বা ঈদের আগে আর কি, সমকাল একটা জরিপ ভিত্তিক একটা ফটো কার্ড করেছিল। সেখানে দেখেছি আমরা যে যে প্রস্তাবনাগুলো তুলে হয়েছে এই রাষ্ট্র সংস্কার করতে যাওয়ার প্রেক্ষিতে, যতগুলো বিষয় তোলা হয়েছে, সেখানে আহ, একটি অথবা দুটি ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি আংশিক একমত হয়েছে, এবং এনসিপি বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বা একমত হয়েছে। জামায়াত কিছু অংশে একমত হয়েছে, কিছু অংশে একমত হয়নি। তো বিষয়টা হচ্ছে যে, আমি এর আগে আপনাদের এই অনুষ্ঠানেই অনেকবার বলেছিলাম যে আমরা আসলে রাষ্ট্রটা সংস্কার করার ক্ষেত্রে কতটুকু আগ্রহী, কতটুকু উদ্যোগী, সেই বিষয়টি নিয়ে আমার প্রশ্ন আছে। সরকারের পক্ষ থেকে যে চেষ্টাটা করা হয়েছে, সেই চেষ্টা নিয়েও আমার প্রশ্ন আছে। কারণ তারা যেভাবে করতে চেয়েছে, একটি রাজনৈতিক দল, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে আপনি জিজ্ঞাসা করতে পারেন না যে আমরা এইভাবে করতে চাই, আপনি একমত নাকি একমত না। তারা হ্যাঁ কিংবা না বলবে। দিস ইজ নট ফেয়ার। এটা হয় না। এবং একইভাবে যে সংস্কারগুলোর প্রশ্ন আসছে, যে সংস্কারগুলোতে আসলে করা দরকার, সেই জায়গাগুলোতে বিএনপি যে খুবই সৃষ্টিশীল ভাবে এগিয়ে আসছে, কিংবা সৃষ্টিশীল ভাবে ঐক্যমত্য তৈরির পক্ষে কাজ করছে, সেটিও কিন্তু আমার মনে হয়নি। সুতরাং এই যে সংস্কার কমিশনের যে এই প্রচেষ্টাটি আসলে শেষ পর্যন্ত কতটুকু ফলপ্রসূ হবে, সেটি নিয়ে আমি খানিকটা সন্দেহান আর কি। সন্দেহটা এই জায়গায় যে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা গত 54 বছর যে জায়গাটিতে পেয়েছি, আহ এর শাসকেরা গণমানুষের বিপক্ষে দাঁড়ানোর যে জায়গাগুলো তৈরি করেছেন, সেই জায়গা থেকে যে আসলে এই রাষ্ট্র ভবিষ্যতের শাসকরা খুব বেশি সরবেন, সেই আশা আমি আর আসলে করছি না। কারণ এখন পর্যন্ত যতটুকু আমার কাছে মনে হয়েছে, যতটুকু আমি দেখেছি, খুব
আহ, বড় আকারে এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন কিংবা আহ, রাষ্ট্রের যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলোকে তাদের পরিচালনাগত যে ব্যবস্থাপনা আছে সেই জায়গাটি খুব বেশি পরিবর্তন আসছে আনা হচ্ছে এটি আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। আহ যে বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, সেগুলো শেষ পর্যন্ত টিকবে কিনা সেই জায়গাগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, এখনো ফাইনাল সেশন চলছে। কিন্তু এতদিন যেগুলো হয়েছে সেগুলোতে খুব বেশি আশাপ্রদ কোনো কিছু আমি লক্ষ্য করছি না। জি, ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, একই বিষয়, এই যে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে দফায় দফায় বৈঠক হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এই বিষয়গুলোতে আপনি দৃশ্যমান অগ্রগতি কতটা দেখতে পাচ্ছেন, রফিকুল ইসলাম কনক? দেখুন, আসলে আলোচনা একটা দীর্ঘদিন যাবত এই আলোচনা, সংস্কার কমিশনের যে আলোচনা চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট। হ্যাঁ, এটা মাজার মিলন ভাই যেটা বলছে, আসলে এখানে আমিও কিছুটা একমত যে যেভাবে অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে যে স্পিডে কাজ হওয়ার কথা ছিল সেই স্পিডে কাজ আমরা লক্ষ্য করতে পারছি না। এটা আসলে এটা এটা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে একটি রাষ্ট্র, যেই রাষ্ট্র সংস্কার হবে, যতটা স্পিডে হওয়ার কথা ছিল সেই স্পিডে আমরা এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে তারপরও জুলাই অভ্যুত্থান হয়েছে, পরবর্তী সময় যা হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে এই সংস্কার কমিশনের আমরা যেগুলা প্রস্তাব দিয়েছি এবং সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, আমরা যেগুলা ঐক্যমত পোষণ করেছি, জামাত করেছে, বিএনপি করেছে, হ্যাঁ, এখানে আমরা এই সংস্কার কমিশনের সাথে আমরা অধিকাংশই একমত পোষণ করেছি, আবার কিছু ভিন্নতাও আমাদের আছে। কিন্তু এখানে মূল কথা হলো এই যাচাই বাছাই এক একটি সেকশনের পরে আমাদের অগ্রগতি কি, এটা বের করে নিয়ে আসা। মূল লক্ষ্যই হলো যে সংস্কার কমিশনের যে তাদের যে লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল সেটা কতটুকু সাকসেস। আমার মনে হয় এখন পর্যন্ত পরিপূর্ণ তারা সাকসেসফুল করতে পারে নাই, তবে আমরা আশা করি তারা শেষ সেকশন পর্যন্ত তারা এর সফলতা অর্জন করতে পারবে এবং আমরা সর্বাধিক সহযোগিতা করব এবং সকল পার্টি, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো তাদেরকে সহযোগিতা করবে যাতে খুব দ্রুত সংস্কার কমিশন তাদের ঐক্যমত কমিশন পৌঁছতে পারে তাদের ঐক্যমতে। জি, ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম কনক। মাজার মিলন, আপনার সাথে থাকবেন, একটি বিরতি নিব আমি, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর একটু মাজার মিলন আপনার কাছে আসি আরেকটি প্রসঙ্গ নিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখছেন নিশ্চয়ই যা চলছে, একটু বলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে নগর ভবনে তিনি একাধিক সভাও করেছেন এবং একটি সভাতে তার পেছনে ব্যানারে লেখা ছিল যে মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এমনটাও ছিল। এই যে যা চলছে, আমি এটা আসলে আপনাকে আর তুলে ধরতে চাই না, কারণ আপনি পুরো বিষয়টা জানেন মাজার মিলন। অনেকে বলছেন যে ইশরাক হোসেন হয়তো আর একটু অপেক্ষা করলে পারতেন যে পরবর্তী নির্বাচনের জন্য, হ্যাঁ, অথবা এখন যেভাবে আসলে নগর ভবনে বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে আছেন সেটা হয়তো বা এখন করা উচিত নয়। আপনি কিভাবে দেখেন মাজার মিলন? দেখুন, এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আমি ঠিক পোস্টের ভাষাটাই আপনাকে বলি, আমি যেটি লিখেছিলাম, যেটি আমি মনে করি। আমার মনে হচ্ছে যে বিএনপির যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, বিএনপির পক্ষে মানুষের যে অবস্থানের জায়গাটি তৈরি হয়েছে, ইশরাক হোসেনের এমন শুধুমাত্র মানে দেখুন, মাঠে ঘাটে তৃণমূলে বিএনপির নেতাকর্মীরা নানান ধরনের অকাণ্ড কুকাণ্ড করে বেড়াচ্ছেন, সেগুলো নিয়ে নানান অভিযোগ আসছে। শত শত হাজার হাজার নেতাকর্মীকে সাসপেন্ড করা হচ্ছে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির খুব বড় ধরনের তাদেরকে নিয়ে যে সমালোচনা করার জায়গা, সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে ছিল না। এই ইশরাক হোসেন যে কাণ্ডটি ঘটিয়েছেন সেটি বিএনপি কেন্দ্রকে আসলে প্রশ্নবিদ্ধ করেছে এবং ভবিষ্যতে বিএনপির আচার আচরণ কেমন হবে সেটি নিয়ে জনগণ কথা বলতে শুরু করেছে। আমি অনেক মানুষকে কথা বলতে শুনেছি যে বিএনপি আসলে ক্ষমতায় আসলে যে মানে কোনো ধরনের আইন কানুন রীতিনীতি কিংবা কোনো ধরনের উচিত অনুচিতের যে ব্যাপারগুলো আছে সেগুলো কতটুকু মানবে না মানবে, এই ইশরাক হোসেন মানে দলের এখনো পর্যন্ত বয়সে তরুণ একজন নেতা, তার আচরণগত এই যে
প্রকাশ, এটি কিন্তু অনেকখানি বলে দিচ্ছে। তো এটি আসলে বিএনপির জন্য আমার কাছে মনে হয় যে একটু বিব্রতকর বিষয়, এবং আমি ঠিক বুঝি না যে বিএনপির কি এমন একজন দুজন মানুষ নেই যারা নীতি নির্ধারণী জায়গাগুলোতে কাজ করছেন, তাদেরকে একটু বোঝাবেন যে এই ইশরাক হোসেন যেটি করছেন সেটি আসলে আহ তিনি কতটুকু সঠিক কতটুকু বেঠিক সে প্রশ্নের বাইরে গিয়ে এটি যে কত মানে কুৎসিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কতটা এটাই কি বলবো মানে মানুষের কাছে যেটা অগ্রহণযোগ্য একটা অবস্থান তৈরি করছে, এইটি কি আসলে বিএনপির নেতৃত্বকে বোঝানোর কেউ আছে কিনা সেটি আমি আসলে বুঝতে পারছি না। এবং পুরো ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে, দেখুন দুটি বিষয়, এক হচ্ছে যে কোর্ট এক ধরনের রায় দিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এটি নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, তাকে যদি দরকার হয় তাহলে কোর্টের রায় মেনে তাকে শপথ পড়ানো উচিত। কিন্তু সেই বিভেদের জায়গা তো আছেই, সেই আন্দোলনের জায়গাটা তারা আন্দোলনও করছে। একদিক থেকে তার লোকজনকে তিনি হচ্ছে যে গেটের কাছে আন্দোলনে রেখেছেন, আর ভেতরে গিয়ে তিনি মেয়রগিরি করছেন কোনো ধরনের কোনো মানে আনুষ্ঠানিক শপথ ক্ষমতা ছাড়া। গ্রহণ ছাড়াই। জি। এই 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 বিষয়টি আসলে এগুলো ছেলে মানুষই, নাকি শক্তির জোর দেখানো, বড়াই দেখানো, নাকি মানে কাউকে না মানার, সবকিছুকে অগ্রাহ্য করার যে হচ্ছে যে মনোভাব, কোনটির প্রকাশ করছে আমি ঠিক আসলে বুঝতে পারছি না। এবং আমার সবচেয়ে ভয় হচ্ছে এবং সবচেয়ে মানে আশঙ্কার জায়গা হচ্ছে যে বিএনপি নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষের যে এক ধরনের আস্থা রয়েছে, তাদের প্রতি এক ধরনের আস্থা জন্মেছিল এই গত 16 বছর ধরে, তাদের প্রতি যে সহমর্মিতা তৈরি হয়েছিল, সেটিকে প্রশ্নের মুখে ফেলেছে এই ইশরাক হোসেনের এই আচরণ। আমার কাছে অন্তত নাগরিক হিসেবে আমি এভাবে মনে করি, সাংবাদিক হিসেবেও মনে করি, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যারা এটি নিয়ে কথা বলছেন কিংবা নানান ধরনের মতামত দিচ্ছেন, তাদের মতামতেও আমার এমনই মনে হচ্ছে আসলে। জি, মাজার মিলন, আমরা যদি দেখি এই জায়গাটাতে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিএনপি নেতা ইশরাক একে অপরকে দোষারোপ করছেন এই ইস্যু নিয়ে। এখন বিষয়টা হচ্ছে সমাধানটা কিভাবে মিলবে, কারণ সরকারও একরকম চুপ, স্থানীয় সরকার। না না, সরকার তো চুপ থাকতে পারে না। এখানে হয় সরকারকে ইশরাকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে, না হলে ইশরাককে ক্ষমতায়িত করতে হবে। সরকারের এখানে তো চুপ থাকার কোনো ব্যাপার নেই। ডেঙ্গু বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এসেছে যে এটা যে কোনো সময় মহামারীতে চলে আসবে। করোনা মানে দরজায় কারা মানে নাড়া দিচ্ছে, যে কোনো সময় পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। তো এইখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে আপনি মানে নিশ্চুপ থাকবেন আর কথার লড়াই করবেন, নানান ধরনের কোটেশন তৈরি করবেন, এটা তো আসলে আমরা আপনার কাছ থেকে এক্সপেক্ট করি না। আপনি পারলে পারেন, না পারলে ছেড়ে দেন। আপনি হয় ইশরাকের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনার প্রশাসককে কাজ করতে বলেন, অথবা আপনি ইশরাককে ক্ষমতা দেন, সে কাজ করুক। আপনি তো এভাবে নির্ভর হয়ে থাকতে পারেন না। এটি আসলে সরকারের পক্ষ থেকে কিংবা আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং আমার কাছে মনে হয় আমি এই জায়গাটি অন্তত বলতে চাই যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, এই বিষয়ে তার আসলে খুব দ্রুত একটা সিদ্ধান্ত জানানো উচিত। এবং আমার মনে হয় যে সজীবের কাছে একটা ব্যাখ্যা চাওয়া উচিত, আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে একটা ব্যাখ্যা চাওয়া উচিত যে তিনি আসলে কেন কোনো পদক্ষেপে নিচ্ছেন না। হয় তিনি তার প্রশাসককে দিয়ে কাজ করাবেন, অথবা ইশরাককে ক্ষমতা বুঝিয়ে দেবেন। খুব সিম্পল। আমরা এভাবে দোলাটানোর মধ্যে পড়ে থাকতে পারি না। আমরা নাগরিকটা কর দেই। জি, উপদেষ্টা আসিফ বলছেন যে সময় শেষ, এখন তো আর আসলে শপথ পড়ানোর সময় নেই, মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি সেটা যেটা করবেন, তিনি আদালতকে সেটা জানাবেন, তার অবস্থানটা ব্যাখ্যা করবেন, ইশরাকের বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নেবেন। আমি তো এভাবে আমার সেবা বঞ্চিত হয়ে থাকতে পারি না। জি, মাজার মিলন, ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, একই বিষয় ইশরাক ইস্যুতে কি বলবেন? দেখুন মিলন ভাই যে কথাটা বলছেন, আমার সর্বপ্রথম একটা গ্রামের প্রবাদ মনে পড়ে এই জন্য যে আসলে আপনি যাই যা করেন না কেন, বড় তাল গাছটা আমাকে রেখে তারপরে ভাগ করেন, মানে এটা হলো আর কি একটা বই প্রকাশ। তো যেই নির্বাচন অবৈধ, সেই অবৈধ নির্বাচনে কিভাবে ইশরাক হোসেনের মেয়র পদ বৈধ হয়, এটা হলো আমার প্রথম প্রশ্ন। আমরা গণ অভ্যুত্থানের আগে এক ইশরাক জানতাম, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ক্ষমতার লোভে আমরা দেখছি অন্য আরেক ইশরাক হোসেন। আমি এই বিষয়টি নিয়ে এর আগেও বলেছি, তার পিতা ছিলেন একজন গেরিলা মুক্তিযোদ্ধা। তার পিতার যে একটি সম্মান ছিল, মানুষ যে তাদের প্রতি ভালোবাসা ছিল, সেইটাকে আমি মনে করি এই কাণ্ডের পরে, এই মেয়র কাণ্ডের পরে, এই ক্ষমতা তার বলায় প্রত্যয় করার পরে আমি মনে করি মানুষ যে ভালোবাসতো তার পিতাকে বা তাকে যে সম্মানটা করতো, সেই স্থানটা তারা হারিয়ে ফেলেছি। কারণ মূলত দিন শেষে আপনার কিন্তু জনগণের কাছেই যেতে হবে, এবং জনগণের কাছেই আপনার অধিকার জনগণকে বুঝিয়ে দিতে হবে, এবং জনগণই কিন্তু আপনাকে পরবর্তীতে আবার ওই মসনদে বসাবে। সুতরাং ইশরাক হোসেন আইনের প্রতি তো শ্রদ্ধা রাখেনি, বরঞ্চ আইনকে তিনি অবজ্ঞা করে, অবমূল্যায়ন করে, তিনি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি এই অসাংবিধানিক ওয়েতে তিনি নিজেকে মেয়র
ঘোষণা করলেন। আসলে প্রশাসনের, আপনি বলতে চান প্রশাসন কি করলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করলেন বা না করলেন। এখন একটা দেখেন, একটি গণঅভ্যুত্থানের পরে একটি রাষ্ট্রে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, এটাই মূলত বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, মানুষের যে সেবাদান যাতে বিঘ্নতা না ঘটে, এই জন্য হয়তোবা ইশরাক হোসেনকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু করা হচ্ছে না। কিন্তু আমি এখানে মনে করি অবশ্যই আইনের দুর্বলতা আছে, কেন ইশরাক হোসেনের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা বরাবরই এটা জেনে এসেছি এবং দেখতেছি যে বিএনপি বরাবর তাদের যে ক্ষমতা বা তাদের যে ক্ষমতা আছে, এটাকে তারা যে পূর্বে যে এইভাবে রাজনীতি করেছে সেটা বহিঃপ্রকাশ তারা ব্যক্ত করতেছে প্রতিনিয়ত। শুধু নট অনলি দ্যাট ইশরাক, আপনি দেখেন সারা বাংলাদেশের যদি এক মাসে অবজারভেশন করেন, দেখবেন এনসিপির কোনো তেমন কোনো ইস্যুজ নেই, জামাতের দু চারটা ইস্যুজ আছে, কিন্তু বিএনপির হাজার হাজার জি, রফিকুল issues, ইসলাম কনক, হাজার আমি হাজার একটু এনসিপি হলো, একটা ইস্যু দল নিয়ে আসি থেকে আপনার বহিষ্কার কাছে। হচ্ছে, খুন হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন কিছুতে বিএনপি জড়িত। তারই একটি প্রথম বলতে পারেন যে পরিপ্রকাশ এই ইশরাক হোসেন। ইশরাক হোসেন দক্ষিণের যে ইলেকশন করেছিলেন, সেই ইলেকশনে তিনি তার বাক্য কি বলেছিলেন, এটা কি তিনি ভুলে গেছেন? সেই ইলেকশন যদি অবৈধ হয়, তাহলে তার মেয়র পদ পরবর্তীতে এই 5ই আগস্টের পরে আবার কিভাবে সেই ইলেকশন বৈধতা হয়? আমি এটা ইশরাক হোসেনের কাছে প্রশ্ন রাখতে চাই, এবং সমস্ত মাজার মিলন ভাই একজন সিনিয়র সাংবাদিক মানুষ, তার কাছেও আমি প্রশ্ন রাখতে চাই, সমস্ত দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এবং আইন শৃঙ্খলা বাহিনী হইতে শুরু করে সবার কাছে, যে একটি অবৈধ নির্বাচন, যে নির্বাচনগুলো অবৈধ হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, সেই নির্বাচনে আবার কোনো ব্যক্তি নির্বাচিত হতে পারে কিনা। কারণ যারা পার্টিসিপেট করেছে এবং যারা অংশগ্রহণ করেছিল ওই সময়, ফ্যাসিস্ট এবং বিরোধী দলের যারাই করেছে, প্রত্যেকটি নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে ওই নির্বাচন অবৈধ হলে কোনো ব্যক্তি নির্বাচিত হতে পারে না বৈধভাবে। এটা হলো মূল আমার প্রত্যয়। আরেকটি বিষয় যেটা বলেছেন মাজার মিলন ভাই, যে তিনি একটি এই যে নগর ভবনে ঢুকে একটি মিলনায়তনে তিনি তার দায়িত্ব নিজে নিজেই মাননীয় মেয়র লেখাচ্ছেন, মাননীয় করতেছেন। আমি ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার নামের পূর্বে কিন্তু ইঞ্জিনিয়ার, তার যে এডুকেশন কোয়ালিফিকেশন, তার যে পড়াশোনা, আমি মনে করি সেই পড়াশোনাকে বিঘ্নিত করা বা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু ব্যক্তি তাদেরকে উস্কে দিচ্ছে। তার মতো একজন ব্যক্তি গেরিলার যোদ্ধা, তার বাবা সাবেক মেয়র, তার বাবার তার একটি স্বনামধন্য তার পিতার সন্তান, তিনি তার পিতার সম্মানার্থ তার পিতার সম্মানকে তিনি নষ্ট করতেছেন, এবং তার যে মর্যাদা ছিল সেই মর্যাদাকে তিনি নষ্ট করতেছেন বলে আমি এটা মনে করি। কারণ তার কাছ থেকে বাংলাদেশের কোনো মানুষ গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আশা প্রত্যাশা করে না জি, যে রফিকুল তিনি ইসলাম জোর কনক, করে বলবেন। আমি একটু তাকে দায়িত্ব দিতেই হয়, প্রশাসন তাকে তো জি, ডিক্লেয়ার আমি করেছিল। আসছি আপনার কাছে আরেকটি বিষয় আসতে চাই। জনগণের প্রত্যাশার কথা বলছিলেন, আমি সেই জায়গা থেকে একটু একটা বিষয় আপনার কাছে আসতে চাই। একই সাথে আপনি এনসিপির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলছিলেন, আমি একটু আসি। নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ এবং ওই নারীর সঙ্গে কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং এরপর আপনাদের নাগরিক পার্টি থেকেই নৈতিক স্থলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কেন দেওয়া হলো রফিকুল ইসলাম কনক? আপনাদের পার্টির কোনো নেতার নামে তো অভিযোগ নেই। আমি আগে আপনার আসি, আমি যে বিষয়টা ছিলাম সেই বিষয়টাই আমি আসি। মূল যে বিষয়টা ছিল, দেখেন অভিযোগের কথা যদি বলেন, তাহলে আপনি দেখবেন পুরো মাসে, আমি কিন্তু প্রথমেই বলেছি, পুরো মাসে জাতীয় নাগরিক পার্টির কি অভিযোগ আছে না অভিযোগ আছে প্রত্যেকটি কিন্তু এখন পাবলিশ এবং প্রকাশিত। আমি সেই তুলনায় বলেছি যে জামাতের দু চারটা অভিযোগ থাকতে পারে, কিন্তু বিএনপির অভিযোগের যদি খাতা তৈরি করতে চান, তাহলে আমার মনে হয় সে খাতার পৃষ্ঠা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠায় সে খাতা শেষ হবে না, একটি খাতা পুরোটাই শেষ হয়ে যাবে। আমরা যেভাবে পরীক্ষায় এক্সাম দিতাম, প্রথমে নাম লিখতে ভরাট করতাম যে নাম, রোল নাম্বার, রফিকুল আর ইসলাম ঠিক কনক, বিষয়টা কি এমন এখানে হতে পারে হচ্ছে না কি, যে বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, তাদের লোকবল বেশি, তাদের নেতাকর্মী বেশি, এই জন্য এর মধ্যে অভিযোগও বেশি আছে। যেগুলো ছোট রাজনৈতিক দল তাদের অভিযোগ কম আসে কারণ তাদের লোক কম। এরকম হতে পারে ভাই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখবেন গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছিল সেটা আপনারা সবাই বাংলাদেশের মানুষ জানে, যে ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল। সুতরাং এখানে যদি তারা বড় দল, তারা আমরা জানি তারা বড় দল জুলাই অভ্যুত্থানের পরে, কিন্তু তারা সেই বড় দলের ভূমিকা দীর্ঘ 16 বছর কি রাখতে পেরেছিল? তারা কি কেউ রাখতে পেরেছিল? পারেনি। এটা স্পষ্ট প্রমাণিত, তারা কেউ প্রকাশ্যে করতে পারেনি। কারণ তারা যদি পারত, তাহলে তাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তো এই ফ্যাসিস্ট সরকার পলায়ন করতে বা পতন হতো, হয়নি।
জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ, এই বাংলাদেশের সমস্ত মজলুম মানুষ। সুতরাং আমরা মনে করি একটা বিষয়, জাতীয় নাগরিক পার্টি মনে করে, জাতীয় নাগরিক পার্টি নৈতিক দিক থেকে মনে করে যে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এই জাতীয় নাগরিক পার্টি সদা প্রস্তুত, এবং জাতীয় নাগরিক পার্টি মানুষের কল্যাণে কাজ রফিকুল করতে ইসলাম চায়, দেশের কল্যাণে কাজ কনক, করতে আমি চায়। আরেকটু কিন্তু জানতে চাই আপনার কাছে, যদি আমাকে একটু সুযোগ দেন। আপনাদের এনসিপির যে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং 3 দিন সময় দেওয়া ছিল, তিনি কি জবাব দিয়েছেন সেটির? অবশ্যই এটা অভ্যন্তরীণ ভাবে অবশ্যই তিনি জবাব দিয়েছে, এবং শৃঙ্খলা কমিটি আছে আমাদের, তাদেরা যে জবাব দিয়েছে যথাযথ হওয়ার পরেই অবশ্যই সেটা যথাযথ হয়েছে। এবং আপনারা দেখবেন নট অনলি দ্য হান্নান মাসুদ এই যে জুলাই অভ্যুত্থানের একজন নায়ক দেখে তা নয়, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর বিপক্ষে যদি কোনো এলিগেশন আসে তাহলে সেটা যাচাই বাছাই করে তারপরেই এগুলো করা হয়। তবে এই যে আপনি যাদের বিরুদ্ধে বললেন, যাদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন, আমি এটা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যারাই সম্মুখ সারির যোদ্ধা ছিল এবং যারা টাইম লাইনে ছিল, প্রত্যক্ষভাবে একটি দল একটি সমাজকে লেলিয়ে দিয়েছে যে যে কোনো ভাবে হোক তাদের সাংগঠনিক তৎপরতাকে থামিয়ে দেওয়া যায় কোন প্রক্রিয়ায়, এটার একটা বহিঃপ্রকাশ আমি মনে করি। কারণ আপনি তো এখন তো এটা তো দেখবেন না অন্য কোনো দলের বিষয় এগুলো ছড়াচ্ছে, তার মানে তারা মনে বিএনপি তো করতেছে বলে যে যে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি এমন মিডিয়া শক্তিশালী ট্রায়াল। হচ্ছে, রফিকুল ইসলাম এমন কনক, ভিত্তি মজবুত করতেছে, যার ফলে ভিত্তি যাতে একটু নড়বড়ে করা যায় সেটা কখনোই জাতীয় নাগরিক পার্টি করবে না, এবং বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে না, এই মিথ্যা প্রোপাগান্ডা। জি, না আপনি এগুলো যেটি বলছিলেন একদম যে অন্যান্য রাজনৈতিক বাংলাদেশে দলগুলো যা কিন্তু বলে, ঘটেছে, স্পেশালি যদি এগুলো বলি সম্পূর্ণ বিএনপি একই মিথ্যা কথা এবং বলে যে বানোয়াট। তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে নানা রকমের অপতথ্য বলে ছড়ানো হচ্ছে, বিভিন্ন সময় অভিযোগ করে বিএনপির নেতারা। আপনি নিশ্চয়ই শুনেছেন রফিকুল ইসলাম কনক। আমি আরেকটা বিষয় একটু তুলি, আমি একটু মাজার মিলন আপনার কাছে আসি। যে দুটি বিষয় বললাম আরেকটি বিষয় একটু তুলি। শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখনই আমরা হচ্ছি বড় মাফিয়া, এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই, এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দেয় পার্টির থেকে। এটি আরেকটি ঘটনা, 11ই জুনের। এটিও 3 দিনের মধ্যে জবাব দেওয়ার কথা ছিল, আমি জানি না জবাব দিয়েছি কিনা, এটি আর আমি রফিকুল ইসলাম কনক জিজ্ঞেস করলাম না আপনার কাছে, নিশ্চয়ই তিনি দিয়েছেন, এটা আপনাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বিষয় সেটা না মাজার মিলন, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, এই যে অভ্যুত্থান পরবর্তী যে কথা বলছিলেন, তরুণদের নেতৃত্বে হয়েছে, তরুণদের কাছ থেকে প্রত্যাশা, এনসিবির বিভিন্ন নেতার যে কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা, যে অভিযোগগুলো উঠছে, এতে কি আপনার এই প্রত্যাশা পূরণ হচ্ছে, অথবা যে প্রত্যাশা এই তরুণদের রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের ছিল, সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে মাজার মিলন? দেখুন, আমি এই তরুণদের দোষ দিচ্ছি না আসলে। দোষ দিচ্ছি না কিসের জন্য? আমরা যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছি, আমরা যে সমাজ তৈরি করেছি, তারা সেটাকে ইনহেরিট করছে, আসলে তারা সেটিকে বয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের যে কারাপ্টেড রাজনীতি, বাংলাদেশের যে কারাপ্টেড আমলাতন্ত্র এবং বাংলাদেশের যে এই কারাপ্টেড সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার অংশ আসলে তারা। হ্যাঁ, এটি ঠিক যে তাদের নেতৃত্বে কিংবা তাদের অগ্রগামিতায় একটি অভ্যুত্থান হয়েছে এবং আমরা 16 বছরের একটি দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। এটি যেমন ঠিক, আবার এই দানবের হাত থেকে রক্ষা করার পরে তাদের হাতে যখন ক্ষমতার খুব বড় একটি অংশ চলে আসলো, তারপরে তারা আসলে যেটি করেছে, শুরুতেই ছিল যে হচ্ছে যে এই যে বিচার প্রক্রিয়ায়, এই বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে কোনটা জানেন? আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কিংবা গণহত্যার বিচার প্রক্রিয়ায় অকারণে শত শত মানুষকে নাম জড়িয়ে, যারা দোষী তাদের নাম জড়িয়ে, যারা দোষী না তাদের নাম জড়িয়ে, যাদের কোনো ধরনের কোনো দলীয় পরিচয় আছে, সমর্থনগত পরিচয় আছে, সবাইকে, কিংবা যার নামে ব্যক্তিগত শত্রুতা আছে, তাদের সবাইকে ঢালাও ভাবে একটা মামলার মধ্যে ফেলে দেওয়া, এবং এভাবে শত শত হাজার হাজার মামলা তৈরি করে পুরো বিচার প্রক্রিয়াটাকেই এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয়া। এটি কিন্তু শুরু করেছেন এনসিপি নেতারা। এনসিপি নেতারা বলতে দুঃখিত, আমি সেই সময়কার বৈষম্য বিরোধী যারা ছিলেন বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায়, তাদের মাধ্যমে শুরু হয়েছে। আমার কাছে উদাহরণ চাইবেন না, আমি শত শত উদাহরণ দিতে পারবো, সেটা কনক জানে। আমরা উত্তরায় দেখেছি, চিন্তাই করতে গিয়ে ধরা পড়েছে তাকে, কিংবা সে কোনো একটা কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে, তাকে ছাড়িয়ে আনার জন্য সেই সময়কার বৈষম্য বিরোধী ছেলেপেলেরা গিয়ে থানা অ্যাটাক করলো, থানা ভাঙচুর করলো। ইজ দ্যাট আ জোক? আমরা কি যাদের মাধ্যমে একটা স্বপ্ন দেখা শুরু করলাম যে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ আসবে, তাদের কাছ থেকে আমরা এগুলো আশা করব? তো আমরা আসলে মেনে নিয়েছি, আমরা যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছি,
আমরা যে সমাজ ব্যবস্থা তৈরি করেছি, আমরা যে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতার জায়গা তৈরি করেছি, আমরা ক্ষমতা হাতে পেলেই সেটার অপচর্চা করার যে রীতি তৈরি করেছি, সেটি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিংবা যাদের উপর আমরা তাহলে মাজার মিলন, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে কথা বলছে এনসিপি অথবা অনেকেই, তার কি হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে হবে? দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই কথাগুলো আসলে বলিতে খুব ভালো শোনায়, যখন আমরা লিখি কিংবা পড়ি কিংবা বলি তখন খুব ভালো শোনায়। এটি আসলে আমি বলবো না যে বাস্তবতা বিবর্জিত, কিন্তু এটিকে করতে হলে যে ধরনের সত্যের পক্ষে থেকে নিজের শক্তির জায়গাটা, নিজের লোভের জায়গাটা, নিজের ব্যক্তি স্বার্থের জায়গাটা, নিজের ক্ষমতার অপপ্রয়োগের জায়গাটা থেকে নিজেকে যেভাবে কন্ট্রোল করতে হয়, সেই কন্ট্রোল আমাদের তরুণ ভাইয়েরা কিংবা বোনেরা কিংবা ছেলে মেয়েরা, আসলে আমার তো 45 হয়তো চলেছে, সুতরাং আমি ওদেরকে কাউকে বেশিরভাগই ছেলে মেয়েও মনে করি। সুতরাং তারা আসলে পারবে না। এটার জন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষার দরকার হয়, সেই ত্যাগ তিতিক্ষা করার তাদের অনেকেরই আসলে সেই মানসিকতা নেই। আমি শুরুতেই যেটা মনে করি যে এই অভ্যুত্থানের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আমাদের নায়কেরা যে ভূমিকাটা নিয়েছে, সেই ভূমিকাটা ভুল ছিল। প্রথমত, তারা আসলে সরকারের অংশ হওয়া উচিত ছিল না, তাদের আসলে চাপ প্রয়োগকারী একটি শক্তি হয়ে থাকা উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যে পার্টি করেছে, সেই পার্টিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিংবা যাদেরকে একীভূত করার চেষ্টা করা হয়েছে, তারা সবাই প্রশ্নহীন নন এবং তারা নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। তবে আমি এটুকু একটু বলে রাখতে চাই যে আমাদের জাতীয় রাজনীতির খুব বড় একটি অংশ হচ্ছে যে যখন কোনো ধরনের কোনো অবস্থা তৈরি হয় কিংবা কাউকে ঘায়েল করার জন্য তার ব্যক্তি চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হচ্ছে যে সামনে নিয়ে আসা। দেখুন, এরকম অনেক হয়েছে যে 5 বছর ধরে হচ্ছে যে কোনো একটা নারীর সাথে তার সম্পর্ক ছিল, কোনো একজন লোকের, আমি নির্দিষ্ট কারণ নাম বলছি না, 5 বছর আগে কোনো একটা ঘটনা ছিল, সেটি কিন্তু এতদিন সামনে আসেনি। কিংবা 6 মাস আগে কোনো একটা ঘটনা ছিল, সেটি এতদিন সামনে আসেনি। যখন সারওয়ার তুষারকে ঘায়েল করা প্রয়োজন, তখন সেটি সামনে আনা হয়। কিংবা অন্য কাউকে ঘায়েল করা প্রয়োজন, কিংবা আমি যদি বিএনপির কোনো নেতা বলি কিংবা জারি বলি না কিসের জন্য, কোনো রাজনৈতিক নেতাকে যখন ঘায়েল করা দরকার হবে, তখন তার ব্যক্তিগত জীবন নিয়ে টান দেবেন, তাকে ঘায়েল করা সোজা হয়ে যায়। আর এগুলো কোন উদ্দেশ্য থেকে, এটা আমরা বাংলাদেশে তো নতুন দেখছি না, এটা বিশ্বজুড়েই একটি মানে সংস্কৃতি তৈরি হয়ে গেছে। বাংলাদেশে তো আরো বেশি করে এটা চর্চিত হয়, এটা আমরা সবাই জানি। সুতরাং এটিকে আসলে খুব বড় করে দেখার কিছু নেই। কিন্তু মোদ্দা কথা যেটি বলতে চাই যে সারা বাংলাদেশে আমাদের আগেকার বৈষম্য বিরোধী ভাই বোনেরা কিংবা ছেলে মেয়েরা এবং এখনকার এনসিপি নেতাকর্মীরা যে উদাহরণগুলো তৈরি করেছেন, সেই উদাহরণগুলো আসলে আমাদের আশা ভরসার যে জায়গাগুলো ছিল, সেগুলোর জন্য খুব বেশি ইতিবাচক ভাবে সেগুলো ফলপ্রসূ হবে, এটি আমি আসলে মনে করি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে, বাংলাদেশের এই যে ব্যক্তি স্বার্থের জায়গা থেকে, ক্ষমতার অপচর্যার জায়গা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার যে জায়গাটি, সেটি তারা আসলে করে উঠতে পারেনি। এটি তাদের দোষ দিচ্ছি না, এটি আমাদের সমাজ ব্যবস্থার দোষ দিচ্ছি। এবং আমরা যারা তাদের জন্য এই সমাজ মানে তৈরি করেছি, তারা সেটিকে ইনহেরিট করছে মাত্র। সুতরাং তাদের আর দোষ দেওয়ার কিছু নেই, আমাদের সামাজিক বাস্তবতাই আসলে এরকম। জি, মাজার মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।